ডাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ শতাধিক মনোনয়নপত্র জমা, ছাত্রদল ও বাগছাসের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা। জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর। পাসপোর্ট ছাড়াই ভোটার হতে পারবেন প্রবাসীরা, জানালো ইসি। জনগণের ওপর পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলছে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা। সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তামাকের বিরুদ্ধে তরুণদের সচেতন করার আহ্বান। জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি অনেকের মাথার খুলি ছিল না, চিকিৎসকের সাক্ষ্য। হাসিনা সহ ৪ জনের ফাঁসির দাবি। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে। নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। হামলাকারীকে পুলিশের জিজ্ঞাসাবাদ, রাজনৈতিক মহলে নিন্দার ঝড়। এবং পর্দা উঠল অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জাসিকা বেদিন। বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদান। সমাপনী দিনে বিভিন্ন সংগঠন সমর্থিত 9টি প্যানেল সহ মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে পূর্ণ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এদিকে ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে ভিপিজিএস সহ বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা পড়েছে 509টি। হাসান আল মাহমুদকে সঙ্গে নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বুধবার মনোনয়ন জমার শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসুর নির্বাচনী কার্যালয়ে শিক্ষার্থীদের ভিড়। নানা হিসেব নিকেশ ও সমীকরণ মিলিয়ে দিনভর মনোনয়নপত্র জমা দেয় বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি। ভিপি পদে আবিদুল ইসলাম খান ও জিএস পদে শেখ তানবীর বারী হামিম প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেটি ছাত্র সমাজের প্রত্যাশার প্রতিফলন। আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয়, ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি। সংগঠনের মনোনয়ন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আবিদ, আর শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন হামিম। একটা চ্যালেঞ্জের মুখে আমরা 16 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি। এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। We 28 people are not above you. We are those who are among you, dear friends. আমরা আপনাদের সাথে আছি। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে ডাকসু ফর চেঞ্জ, ছাত্রদল, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। তবে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য জানিয়েছে আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন তারা। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন চিফ রিটার্নিং অফিসার। তিনি জানান আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি, নিরপেক্ষভাবে কাজ করছে প্রশাসন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে ছাত্রদল সহ বেশিরভাগ ছাত্র সংগঠন তাদের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি খালি রেখেছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এদিকে 24 গণ অভ্যুত্থানের শহীদ শাহরিয়ার খান আনাসের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ডাকসু নির্বাচনে অংশ নেয়া ছাত্র দলের প্যানেল। বুধবার দুপুরে ডাকসুর মনোনয়নপত্র জমা দিয়ে বিকেলে জুরাইন কবরস্থানে আসেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় শহীদ আনাসের কবর জিয়ারত ও মোনাজাত করেন তারা। পাশাপাশি তুলে ধরেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আনাসের সাহসী ভূমিকার স্মৃতিকথা। 5 আগস্ট প্রত্যুষ বেলায় শঙ্খারপুলে যখন আমি দাঁড়িয়ে ছাত্র জনতার উদ্দেশ্যে আহ্বান করেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেখানে ছোট্ট আনাস ছিল, সাহারি ছিল, জুনায়েদ ছিল, অসংখ্য ছাত্র জনতা সেখানে ছিল।
আমি যখন আহ্বান করলাম যে আপনারা প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না, আমরা আজকেই জিতব, তবে কেউ ভয় পাবেন না, বিশ্বাস করেন। সেদিন আমরা এই যে ছেড়ে যাব না যখন বললাম, আমরা উপস্থিত ছাত্র জনতা হাত উঁচু করে প্রতিজ্ঞাবদ্ধ করেছিল যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। সেদিন কিন্তু আসলেই কেউ কাউকে ছেড়ে যায় নাই। এই যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যাব না, এই লাইনটার মর্যাদা রাখতে গিয়ে সেখানে 5 জন তরুণ ছাত্র জনতা নিজের জীবন বিলিয়ে দিয়েছে। সেখানে আমাদের ছোট্ট আনাস, যে আনাস তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল, যদি আর না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই ছোট্ট আনাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিকে বাংলাদেশে পাসপোর্ট না থাকলেও এখন থেকে বিদেশে বসবাসরত প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভোটার হতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শিউলি রায় রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। বুধবার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ থেকে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি জারি করা হয়। প্রবাসীদের ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণের ক্ষেত্রে পাসপোর্ট না থাকলেও বিকল্প উপায়ে পরিচয় যাচাই করে নিবন্ধনের সুযোগ থাকবে এবার। এদিকে 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্র খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণের শেষ দিন 25 সেপ্টেম্বর, আর তালিকা চূড়ান্ত করা হবে 20 অক্টোবর। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বৈঠক শেষে তিনি বলেন, ভালো নির্বাচন ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনকে 9 দফা প্রস্তাব দিয়েছে এবি পার্টি। অনেক লম্বা আলোচনা হয়েছে আমরা একটা 9 দফা আমাদের প্রস্তাবনা ওনাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি। আর এর বাইরে নির্বাচনের সংখ্যা নিয়ে, নির্বাচনের কি কি বিষয় আসতে পারে, আমাদের অনানুষ্ঠানিক অনেকগুলো আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মি, তারপর আনসার যারা আছেন, আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন, কারণ ইতিমধ্যে যে বিভিন্ন ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমাদের মধ্যে এই শঙ্কাটা জাগ্রত হয়েছে। ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওনাদেরকে যে যারা ভোটার নয়, এরকম তরুণ ছাত্র যারা আছে, বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে, তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। পিআর পদ্ধতি নিয়ে স্পষ্ট ধারণা না থাকলেও তা জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যার পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর আগে দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ সহ সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন তিনি। আর গণতন্ত্র পুনরুদ্ধারে আরও পথ পাড়ি দিতে নেতাকর্মীরা প্রস্তুত বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেয়া কর্মসূচি চূড়ান্ত করা ও বাস্তবায়নে কেন্দ্রীয় কার্যালয়ে সভা করে উদযাপন কমিটি। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ সহ সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন তিনি। 31শে আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা, 1 সেপ্টেম্বর বেলা 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। 2রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি। 4 সেপ্টেম্বর আমাদের সকল মহানগর, জেলা, উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে। বিএনপির এই অন্যতম নীতি নির্ধারক বলেন, অযৌক্তিকভাবে জনগণের ওপর পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টার পরিণতি ভালো হবে না। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না, আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না, এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে, বলে তাদের মতামত চাইছে যে তারা এটা রাজি কি রাজি না। এগুলো আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে।
আর গণতন্ত্র পুনরুদ্ধারে আরও বিপদসংকুল পথ পাড়ি দিতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় দেশ, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী। কোন ষড়যন্ত্র আমাদেরকে গায়েল করতে পারবে না। আমরা আমাদের টার্গেটে পৌঁছতে হলে ঐক্যটাকে দৃঢ় করতে হবে, ইস্পাত কঠিন করতে হবে। এখানে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অভিনন্দন জানাই। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, সবাই মিলে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। মাকদুরা মিতির রিপোর্ট। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় শাপলা হলে আয়োজিত হয় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার তাগিদ দেন তিনি। জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা আছে, এই কথা জোর দিয়ে বলা যায় না। অনেকেই সচেতন থাকলেও জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই, ফলে নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য চিনির ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি বলেও মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে জাতীয় নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেন তিনি। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আগস্ট আন্দোলন চলাকালে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি 167 জনের মধ্যে বেশিরভাগের মাথার খুলি ছিল না বলে আদালতকে জানিয়েছেন হাসপাতালটির সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। সেই সময়ে হাসপাতালের ভয়াবহ চিত্র তুলে ধরে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসির দাবি করেন তিনি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 4 জনের সাক্ষ্য নেওয়া হয়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। 6ষ্ঠ দিনে সাক্ষ্য দেন নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। জুলাই আগস্টে হাসপাতালের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি জানান, 16 জুলাইয়ের পর থেকে মাথা বুকে গুলিবিদ্ধ 5 শতাধিক রোগীর চিকিৎসা দেন তারা। আদালতকে ডাক্তার মাহফুজুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই চিকিৎসা প্রদানে বাধা দিয়েছে, এমনকি হাসপাতালে আসা আন্দোলনকারীদের ছাড়পত্র দিতেও নিষেধ করে গোয়েন্দা পুলিশ। অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন, কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে হয়েছে, সেই বর্ণনাটা উনি দিয়েছেন। রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে,
এবং তৎকালীন পুলিশের ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে। এছাড়াও এই যে যারাকে চিকিৎসা করেছে, বাধা দেওয়ার সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য উনি কী কৌশল অবলম্বন করেছেন সেটার বর্ণনা দিয়েছেন। এদিন স্বাক্ষর গ্রহণের পুরোটা সময় এজলাসে ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 2 সপ্তাহের মধ্যেই রাজসাক্ষী হিসেবে তার সাক্ষ্য নেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব। সামনে 2-1 সপ্তাহ, যদি পরের সপ্তাহে যাই, এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল, যেমন গতকাল আমরা বিশেষ কারণে ডিফেন্স লয়ারের অসুবিধার কারণে কোর্টটা করতে পারিনি, এটা হতে পারে। এই মামলায় সাক্ষ্য দিবেন 81 জন। ইতোমধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 16 জনের। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার রংপুরে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, জনগণের ভোগান্তি বিবেচনায় নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাহার করা হয়নি। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানান উপদেষ্টা। পরে জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, শিগগিরই রংপুরে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ করা হবে। নির্বাচনের বিষয়ে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্যই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা দেখেছেন বিভিন্নভাবে সরকারের বিভিন্ন বক্তব্যে, প্রেসিংয়ের বক্তব্যে আপনারা দেখেছেন। এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেখানে একটা ঐকমত্যে আসা গেলে আমরা নির্বাচনের দিকে আরও দৃঢ়ভাবে আগাতে পারব। কোনো তথ্য প্রমাণ ছাড়াই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যেভাবে আসামিদের দণ্ড দেওয়া হয়েছে তা উপমহাদেশে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান। এর রায় বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির 4র্থ দিনে এ দাবি করেন তিনি। HML রিপোর্ট। 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। আর তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 11 জনের। তবে হাইকোর্টে এসে খালাস পান মামলার সব আসামি। মামলায় সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়া সঠিক না হওয়ায় বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে 4র্থ দিনের শুনানি হয়। আসামি পক্ষের আইনজীবী বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই যেভাবে আসামিদের সাজা দেওয়া হয়েছে তা নজিরবিহীন। আমি আইনজীবী হিসাবে আমার এই 46 বছরের ওকালতি জীবনে আমি কোর্টের কাছে আজকে আমি আবেগপ্রবণ হয়ে এই কথা বলেছি যে সাক্ষ্য ছাড়া, এভিডেন্স ছাড়া, আলামত ছাড়া, প্রমাণ ছাড়া মানুষকে ফাঁসি দেওয়া হয়। এবং একটা ঘটনার জন্য 2টা মামলা আপনারা জেনেছেন, একটা হলো এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে, আরেকটা পেনাল কোডে। 2টা মামলায় অনেক আমাদের আসামি আছে যাদেরকে 2 মামলায় সাজা দেওয়া হয়েছে। মুফতি হান্নানের স্বীকারোক্তি ছাড়া তারেক রহমানের বিপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। দীর্ঘদিন প্রায় 7 বছর 8 বছর 2টা দফায় আপনার তদন্ত হয়েছে, কিন্তু কোনো এভিডেন্স এই মামলায় কালেক্ট করা সম্ভব হয় নাই। এই দীর্ঘদিন তারা যে তদন্ত করেছে, এই তদন্তে কোনো একটা সাক্ষী এসে বলে নাই যে তারেক রহমান সাহেবের এই ইনভলভমেন্ট বা এই ছিল, ওই স্বীকারোক্তি ছাড়া। বৃহস্পতিবার আপিল বিভাগে আবারও শুনানি হবে। আপিলেও খালাসের রায় বহাল থাকবে, এমনটাই আশা করছেন তারেক রহমানের আইনজীবী। এবং আদালত আমরা HML, দেশ টিভি, ঢাকা। দায়িত্বে অবহেলার অভিযোগে দুদকের 2 উপপরিচালক কমলেশ মণ্ডল ও আহসানুল কবির পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে দুদকের মামলার আসামি হয়েছে আওয়ামী লীগের 2 মন্ত্রীর APS এবং সাবেক 1 MPকে। তাদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ফজলা আদিত্যের রিপোর্ট। ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আক্তারুজ্জামান সহ কয়েকজনের বিরুদ্ধে 2022 সালে ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব পায় দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল। কিন্তু 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত সময়ে প্রতিবেদন দাখিল করেননি তিনি। এই অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই ধরনের অভিযোগে সাময়িক বরখাস্ত হন আরেক উপপরিচালক আহসানুল কবির পলাশও। দুদকের ইতিহাসে প্রতিবেদন দেরিতে জমা দেওয়ার দায়ে কর্মকর্তার বরখাস্তের ঘটনা এটাই প্রথম। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে কিংবা গুরুতর অভিযোগ থাকলে সেটা সংশ্লিষ্ট বিভাগ কিংবা মিনিস্ট্রি অধিদপ্তর বা সংস্থা তারা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশিদুল কাউসার ভূঁইয়া জীবনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে মামলা হয়। মোহাম্মদ রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন সাবেক আইনমন্ত্রীর এপিএস অবৈধভাবে 2,30,97,000 টাকার বেশি সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আজ একটি মামলার অনুমোদন দিয়েছে। এদিকে 2.5 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনে মামলা হয় চট্টগ্রাম যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়িসহ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআরডব্লিউটিএ। বুধবার সকাল 11টায় চালানো অভিযানে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা তীরের 2 একর জমি দখল করে গড়ে তোলা বাংলো বাড়ির সীমানা প্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়। বিআরডব্লিউটিএ কর্মকর্তারা জানান 2009 সালে জনস্বার্থে করা রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। সেই নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গেল 30 এপ্রিল নসরুল হামিদ বিপুর গুলশানে থাকা 200 কোটি টাকা মূল্যের জমি জব্দের আদালত দেন আদালত। মহাখালীর 7তলা বস্তিতে আগুনে পুড়ে গেছে 60 থেকে 70টি ঘর। বুধবার দুপুরে বস্তির আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও সব হারিয়েছে ভুক্তভোগীরা। তাদের আহাজারি যেন থামছেই না। আরো জানাচ্ছেন শাহাদাত নিশাদ। ফের পুড়ল রাজধানীর 7তলা বস্তি। আগুন লাগে বুধবার দুপুর 2:37 খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘনবসতিপূর্ণ 7তলা বস্তিতে বেশিরভাগ কাঠ ও টিন শেডের দোতলায় একেবারে দরিদ্রদের বসবাস। আগুনে সর্বস্ব হারিয়ে আহাজারি যেন থামছেই না এদের। আমার রুমে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় আমার কানের দুলা ছিল, গলার চেনা ছিল, বুড়া আইডি কার্ড ছিল, অনেক কাগজপত্র ছিল, কিস্তির বই ছিল। আর আমি এগুলো কিভাবে মিলাবো, আমার মাথায় কাজ করতেছে না। হের বাসা আরেকবার হইলে নাম আছে না, নাম হচ্ছে আলী। এক বাসাতে ধুমা উঠতেছে। এই ধুমা উঠতে কারণে না ফাত করে একের উপরে হুম হুমে হাহার জ্বলতেছে। আমি নাগেলপাড়া কাজ করতাম, নাগেলপাড়া এখান থেকে দৌড়ে আইতে সব জ্বলে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে লেগেছে আগুন। প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আগুনের কারণ হিসাবে অনেকেই বলতেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন হতে পারে। তারপরে সেটা আমরা তদন্ত করব। আগুনের ক্ষতি উদ্ধার তদন্ত সাপেক্ষে। ক্ষয়ক্ষতির সঠিক ধারণা না দিতে পারলেও বলা হচ্ছে ঘর পুড়েছে 60 থেকে 70টি। এখানে যে আগুনটা লাগে এটা সেমি পাকা দোতলা কক্ষ বিশিষ্ট ঘর। দোতলা কক্ষে আগুন লাগে প্রায় 5 থেকে 6 জন মালিকের, বিভিন্ন পরিবারের, বিভিন্ন পরিমাপের প্রায় 60 থেকে 70টা ঘর ক্ষতিগ্রস্ত হয়। আর পানিতেও কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সিলেটে পাথর লুটের ঘটনায় বিদায়ী জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটি প্রধান পদ্মাসন সিংহ প্রতিবেদন জমা দেন। তবে প্রতিবেদনে কি কি বিষয়ে উঠে এসেছে এ বিষয়ে কিছুই জানায়নি তদন্ত কমিটি। এদিকে পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় করা মামলায় এ পর্যন্ত 12 জনকে আটক করা হলেও গোয়াইনঘাট থানার মামলায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে বুধবারও বিভিন্ন জায়গায় পাথর উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। আমি এটা 20 তারিখে আমরা জমা দিয়েছি, প্রায় 1-1:30 দিকে হবে আর কি। তো পর্যন্ত 20 তারিখের কাছে এটা দিয়েছি। স্যার এটা সেন্ড করার আগে অথবা স্যার কোনো কিছু মন্তব্য করার আগে এটা মন্তব্য করাটা সমীচীন হবে না। এটা একটু ধৈর্য ধরেন। আসলে আমার জন্য এটা মানে সুখকর না। হাতি সংরক্ষণে আবাসস্থল রক্ষা।
করিডোর মুক্তকরণ ও সচেতনতা জরুরি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার বন ভবনে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে উপযোগী গাছ লাগানো, করিডোর চিহ্নিত করে মুক্ত রাখা, জরিপের মাধ্যমে হাতির সঠিক সংখ্যা নির্ধারণ এবং মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ সময় পোষ্য হাতির যে লাইসেন্স দেওয়া হয়েছে তা পুনর্বিবেচনা করে ও লাইসেন্স প্রক্রিয়া পরিবর্তনের কথা জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, বনের জায়গা পাহারা দেওয়া যাচ্ছে না বলেই গাছ লাগিয়ে বনায়নের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মাতৃনেতৃত্ব, স্মৃতির টান, নিরাপদ রাখি হাতির বাসস্থান, এই প্রতিপাদ্য নিয়ে পালন করা হয়েছে বিশ্ব হাতি দিবস। আমার তো বনের জায়গা পাহারা দেয় না, প্রহরী নাই, আবার অনেক সময় আমার বেড়ায়ও ক্ষেত খায়। তাহলে আমি এখন করবোটা কি? আমাকে যদি আমার ওটা দখলে রাখতে হয় তাহলে ওইখানে গাছ লাগানো ছাড়া আমার আসলে আর কোনো উপায় নেই। এইখানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট দিয়ে হবে না, এখানে অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট লাগবে। হাতি সুরক্ষার একটা বড় উপায় হচ্ছে আপনার বনগুলোকে ফিরিয়ে আনা, প্রাকৃতিক বনগুলোকে ফিরিয়ে আনা, আর কয়েকটা জায়গায় আমাদের না বলতে শেখা।